আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025, তো ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে বইটি দেওয়া হয়েছে, তো এই বই থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে রয়েছি বিশ্ব সভ্যতা থেকে। তো এখান থেকে তোমাদের হচ্ছে অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখো 31 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়, তো বিশ্ব সভ্যতা থেকে, ঠিক আছে। তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন একের সাথে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখব। তো এখানে এক নাম্বারটা দেখো, মিশরীয় সর্বপ্রথম কয়টি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেন? এখানে 24টি। খ নাম্বারটা, মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন? এখানে ক নাম্বারটা হবে, মিশরীয় সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল, এই যে ক নাম্বারটা হবে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশনা দেখে সীমা ও তার পরিবারে অভিভূত হয়। অনুষ্ঠান দেখে সীমার একটি সভ্যতার কথা মনে পড়লো এবং সে তার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধারণা নেয়। তো সীমার কোন সভ্যতার কথা মনে পড়ে? এই যে গিক, খ নাম্বারটা। এ ধরনের আয়োজনে বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠতে পারে অর্থনৈতিক ঐক্য, সাংস্কৃতিক ভাব বিনিময়, রাজনৈতিক সমঝোতা। তিনটাই হচ্ছে গ নাম্বারটা। এখন সৃজনশীল নাম্বার 1 যেটা দেওয়া আছে, দেখো, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তো এখানে প্রায় প্রতি বছরই বন্যায় নদী তীরবর্তী এলাকার প্লাবিত হয় এবং বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাকার পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে। ক নাম্বার, কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন? কোন রাজা? তো লাতিন রাজা রোমিউলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। খ নাম্বার, রোমে 3 জনের শাসন অর্থাৎ টিকিনি কেন বর্ণনা করো? তো পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্বের কারণে রোমে 3 জনের শাসন টিকিনি। রোমে অক্টোবিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনি এবং কি লিডিয়াসের একাত্রিত শাসন ব্যবস্থা তৃতীয় শাসন বা 3 জনের শাসন বলে পরিচিত। তবে এই শাসন বেশি দিন স্থায়ী হয়নি, কারণ প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল রোমের একচ্ছত্র অধিপত্য বা সম্রাট হওয়ার। ফলে খুব শীঘ্রই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং রোম সাম্রাজ্যের পতন ঘটে। গ, উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন অববাহিকায় মিল পাওয়া যায় ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপক বর্ণিত অবস্থার সাথে মিশরীয় সভ্যতা নীল নদের অববাহিকার মিল পাওয়া যায়। প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদের অববাহিকায় গড়ে উঠেছিল। নীল নদ না থাকলে মিশরের মরুভূমিতে পরিণত হতো। তো প্রাচীনকালে নীল নদে বন্যা হতো। তো বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পরে জমির উর্বর হয়ে যেত। জমি থাকা পলিমাটিতে জন্মত নানা ধরনের ফসল। উৎপাদিত ফসলের প্রাচুর্যের উপর ভিত্তি করে মিশরে গড়ে উঠেছিল কৃষি নির্ভর অর্থনীতি। ঠিক আছে, উদ্দীপকে ঠিক একই রকম দেখা যায়। সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থা তাৎপর্য বিশ্লেষণ করা। তো পৃথিবীব্যাপী সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তথা নদী অববাহিকা অঞ্চলে গড়ে ওঠা কৃষি নির্ভর অর্থনীতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তো প্রাচীন সভ্যতাগুলো বিকাশ এবং সমৃদ্ধির অর্জনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রায় 3টি সভ্যতায় নদী অববাহিকা অঞ্চলে গড়ে ওঠা এবং কৃষির উপর ভিত্তি করে বিকাশ লাভ করেছে। উদাহরণ হিসাবে মিশরীয় ও সিন্ধু সভ্যতার কথা বলা যায়। তো মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের অববাহিকায়। প্রতি বছর ধনী অববাহিকা অঞ্চলের বন্যার পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পরে জমি উর্বর হয়ে যেত। স্বাভাবিকভাবে এই উর্বর জমিতে প্রচুর ফসল জন্মাতো। ফসলের এই প্রাচুর্য মিশরকে গড়েছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী। তো আমরা জানি যে অর্থনৈতিক শক্তি সভ্যতার বিকাশে মূল ভূমিকা রাখে। মিশরীয় সভ্যতার মতোই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু তাদের অববাহিকা অঞ্চলে। ঠিক আছে, এই পর্যন্ত দিতে পারো আর কি। আচ্ছা, এই ছিল আজকের মতো। তারপরে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখব প্রাচীন বাংলার জনপদ, এখান থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।